শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আজকের পর্বটা চলুন শুরু করি বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের সমকালীন চারুকলা সিরিজ ৩৭-এর মুখবন্ধের একটি ছোট্ট অংশ পড়তে পড়তে। কাঠের কাজ একটা প্রচলিত মাধ্যম হিসেবে বাংলাদেশের গৃহসজ্জা ও কারিগরি ক্ষেত্রে অনেকদিন থেকেই আদৃত, কিন্তু ভাস্কর্যে কাঠের কাজের সবিশেষ ব্যবহার বলতে গেলে একেবারেই ছিল না। কাঠের পুতুল, খাটের মাথা, পিঁড়ির পায়া, ময়ূরপঙ্খী নৌকা থেকে অট্টালিকার সিংদুয়ার পর্যন্ত ছিল তার প্রধান বিস্তার। ৬০ দশকের শেষে আনোয়ার জাহান আধা পোড়া কাঠ দিয়ে ভাস্কর্য প্রক্রিয়ার সূচনা করেন। তারপর ৭০ দশকের শেষ থেকে বলা যায় মোটামুটি এককভাবেই রাশা কঠোর শ্রমসাধ্য বিশাল আকৃতি কাঠ খোদাইয়ের মাধ্যমে আত্মাভিব্যক্তির এক অভিনব প্রয়াসে লিপ্ত। রাশার কথা বলছিলাম, যিনি ভাস্কর হিসেবে আমাদের কাছে পরিচিত, তবে তার অনেক গুণ। তিনি চিত্রশিল্পী, তিনি যোগ ব্যায়াম করেন ভীষণ আনন্দের সঙ্গে। তাকে আজকে আমরা স্বাগত জানাবো, কারণ আজকে তার বিশেষ দিন, আজ তার জন্মদিন। শুভ জন্মদিন, স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো ভালো। আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত, তাও আবার আজকে আপনার বিশেষ একটি দিন। আপনাকে নিয়ে পড়ছিলাম এবং এরকম অনেক লেখা আছে আপনাকে নিয়ে, আপনার কাজ, দীর্ঘ সময়ের, সেই সব কিছু নিয়ে তো আজকে কথা বলবো। তবে যেহেতু আজকে জন্মদিন, তাহলে জানতে চাই ছোটবেলাটা কেমন ছিল আসলে? ছোটবেলাটা ওই আমি আগের থেকেই ভাস্কর্য করতাম, মাটি দিয়ে পুতুল টুতুল করতাম, তাই মাস্টাররা বিরক্ত হইতো। আচ্ছা। আর আমার নিয়মিত অধ্যয়নের প্রতি আকর্ষণ ছিল না, সবসময় শিল্পের প্রতি ছোটকাল থেকে। কোথায় কোথায় কেটেছে ছোটবেলা? 1958 সালে জ্ঞানরে 16ডি অক্ষয় দাসলেন বাপের বাড়ি। এই 58 সালে ঢাকায় আসি। আচ্ছা। আমার বাবা মা আমাকে ভাস্কর্য যে সহযোগিতা করছেন, এটা অকল্পনীয়। বাহ, সত্যিই তাই। কিন্তু বাঙালি মুসলিম পরিবারের তখনকার সময়ে ভাস্কর্য নিয়ে কাজ করবে কোন ছেলে, হ্যাঁ, এটা অবিশ্বাস্য, কল্পনা করা যায় না। একদম। এবং পরিবার থেকে আত্মীয় স্বজন অনেকে বিরক্ত যে মূর্তি বানাইতে দিছো, কিন্তু আমার বাবা মার প্রতি, ভাই বোনের প্রতি কৃতজ্ঞ যে ওরা উৎসাহিত করছেন আমাকে ওই সময় থেকে। সেই ভালোবাসা থেকে একেবারে পেশা হিসেবে নিয়ে নেওয়া হলো। পেশা, নেশা এবং প্রতিশোধ গ্রহণের হাতিয়ার। আমরা স্ক্রিনে আপনার সাথে আপনার বাবা মায়ের ছবি দেখতে পাচ্ছি। জি জি জি। বাহ, আপনি তখন ভীষণ তরুণ। হ্যাঁ, যে 24-25 বছর বয়স, পেছনে এশিয়ান শিল্পকর্ম, বাহ, সেকেন্ড এশিয়ান আর্ট বাইনিয়াল। বাহ, এটা তাহলে এখনই বলে দেই, আমাদের দর্শকরা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে আপনি দ্বিবার্ষিকীয় দ্বিতীয় যে এশিয়ান প্রতিযোগিতাটি রয়েছে, সেই জায়গায় আপনি গ্র্যান্ড প্রাইজ পেয়েছিলেন, যেটি সেকেন্ড এশিয়ান আর্ট বাইনিয়াল 83। দারুণ। সেটি আমাদের সকলের জন্য অহংকারের, কারণ বাংলাদেশ থেকে আপনি তখন একমাত্র পুরস্কারটি পেয়েছিলেন। দারুণ। ছবিটা আছে জীবন জীবন 2। জীবন 2। দারুণ। এবং ওটা বিশাল একটা গাছ, আপনার প্রায় 10-15 জনের একটা গাছ কেটে, ওটা হলো জীবন 1, জীবন 2। ধনিকরা কেমন আছে, গরিবরা কেমন আছে, শ্রেণী সংগ্রামের কাজ, শ্রেণী অবস্থানের কাজ। এই কাজটা সেকেন্ড এশিয়ানে গ্র্যান্ড পুরস্কার পায়। কেমন লাগছিল তখন? আমি তো বাবা মা নিশ্চয়ই দেখেছেন। বাবা দেখেছেন, বাবা জেনেছেন যে তার সন্তান এশিয়ার শ্রেষ্ঠ হয়েছেন। মা, বাবা ওই যে ছবি দেখলেন, তা ওই ভাস্কর্যের জাদুঘরে ছিল, ভাস্কর্য দেখলেন তারা, তারপর ছবি তুললাম। সেই তারা উভয় এখন পৃথিবীতে নাই, কিন্তু উভয় এতটুক অন্তত জানছেন তার সন্তান দেশের একজন ভাস্কর হিসাবে প্রতিষ্ঠিত। আমরা স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছি আপনার কাজ করার সময়। এটি কোন ভাস্কর্য বানানোর সময়? এই গাছটা না, বুঝছেন, পরে পোকায় ধরে পুরো গাছটাই শেষ হয়েছে। এত পরিশ্রম ছিল। এই গাছটা ছিল তেঁতুল গাছ, কিন্তু আমি তখন আর খুব টান পোড়ানোর মধ্যে, তো আমাকে তো কেউ স্পন্সর করে না, একেবারেই না। মানে এটা কি নিজেও চেষ্টা করেন না, নাকি কেউ চেষ্টার পরেও পাননি? আর আপনি কার কাছে স্পন্সরের জন্য যাবেন? একটা ব্যাংকের টাকা চোর, টাকা পাচারকারী, এই যে ব্যবসায়ী যারা আছে, অধিকাংশের মধ্যেই তো এইসব ঝামেলা। তো একটা বাজে লোকের কাছে যে আমার স্পন্সর চাইতে হয়, এটা আমার আর ভালো লাগে না, আমি আর পারি না। যার বিরুদ্ধে আমি সংগ্রাম করব, তার কাছে যে আবার আমি চাইবো যে টাকা দেন, আমার ভাস্কর্য কেনেন, পেইন্টিং কেনেন, তা তো আমি পারবো না। এর জন্য আমি পারি না। একটা গাছকে কেটে আপনি একটা ভাস্কর্য বানাচ্ছেন, একটা শিল্পকর্ম হয়ে যাচ্ছে, একটা গাছের টুকরা হয়তো, সেটার মেইনটেনেন্সটা আসলে কিভাবে হয়? এটা প্র্যাকটিসই তো নেই বাংলাদেশে। ভাস্কর্য তো কার্ভিং, ভাস্কর্য দুইটা, একটা পেস্টিং, একটা কার্ভিং। একটা মাটি দিয়ে সিমেন্ট দিয়ে লাগিয়ে লাগিয়ে করলেন, এটা পেস্টিং।
আরেকটা হলো কেটে কেটে করলেন, কার্ভিং, পাথরে গাছে কেটে কেটে করলেন। এইটা হলো আদি মাধ্যম কেটে কেটে করার। এতে আমি উৎসাহিত হই, আনন্দিত হই কেটে কেটে করতে। কার্ভিং এর কাজ পরিশ্রমের তো পরিশ্রম এবং আইকিউ, সেটা হলো আপনার 3 ডাইমেনশনাল। যেমন আমি আপনার ভাস্কর্য করছি, সামনে করছি তো পেছনটা মনে রাখতে হবে, পেছনের ড্রয়িং নয় মিলবে না। অর্থাৎ 3 ডাইমেনশনাল ড্রয়িং মুখস্থ রাখতে হবে আপনার, তখন আপনি ভাস্কর্য করতে পারবেন, নয়তো এটা স্টিফ হয়ে যাবে। এই কারণে ভাস্কর্য বলে না কঠিনে প্রাণ। আরো একটি চমৎকার কাজ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এটা সম্ভবত আপনি চাপালিশ গাছের উপর করেছেন, 7 ফুট উঁচু। হ্যাঁ, 7 ফিট উঁচু, 10 ফিট মোটা। এখনো করছি, কালকেও করেছি, আজকে যেও করব। এটার কাজ চলছে এখনো করছি। এটা কতদিন হলো তাহলে শুরু করেছেন? 4 বছর। এখনো করছি, এই মাসে শেষ হবে। তার মানে এই যে একটা ধৈর্যের সাথে লেগে থাকা, সেটা আরো গুরুত্বপূর্ণ। এটা ভাস্কর্যের জন্য তো অনিবার্য। ভাস্কর্যের 2টা জিনিস মনে রাখতে হবে, একটা ধৈর্য, আর একটা হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একবার কেটে ফেললে কিন্তু আর দিতে পারবেন না। ফলে আপনি বারবার করবেন, আবার শেষ করবেন, আবার করবেন, আবার শেষ করবেন, আবার দেখবেন কোথায় আছে কোথায় আছে। এই যে এখন একটু একটু বের হবে, একটু একটু এখানে এখানে বের হবে, শেষ করতে হবে। অর্থাৎ ভাস্কর্য খুব সময় লাগে। আর একটা দারুণ ছবি, এই ছবিটা কে তুলেছে আমি জানি, আপনার মনে আছে? এটা মনে আছে। এই ছবিটা ওই যে আমার মেজো মেয়ে দ্রোহী, ওর বন্ধু আছে মোবাশির, ওরা জগন্নাথে নাট্যকলায় পাশ করছে। মোবাশিরের তোলা, ভালো তোলে ছবিটা। বাহ, দারুণ, চমৎকার। আর কোথায় আসলে আপনি কাজটা করেন? দীর্ঘদিনের কাজ তো। এটা তো আমার একটা দুঃখের কথা, আমার তো এখন কোনো স্টুডিও নাই। আগে বুলবুল একাডেমিতে ছিল, 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটি আন্দোলন করি, তখন বুলবুল একাডেমির যে সম্পাদক আমানুল্লাহ চৌধুরী, সে রাজাকার ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করার পরে আমি ওখান থেকে বেরিয়ে আসি। আমার নামে বিএনপি অনেক মামলা টামলা দেয় ইত্যাদি, আমানুল্লাহ চৌধুরী। পরে এখন শিল্পকলার বারান্দায় কাজ করি, কাজের তো জায়গা নেই, কেউ খোঁজই নিল না, বুঝছেন? এটা খুব বেদনার। আমি কাউকে বলিও না যে এই 18 কোটির মধ্যে তো আমি যেভাবে কাজ করি এইভাবে তো আর কেউ, আমার তো ড্রয়িং নাই, আমি তো কোনো কাজে ড্রয়িং করি না, কাজে দাগ দিই না। আমি যা দেখি, যা বুঝি, যা করি, মাথায় অঙ্ক কষা। জি, 3 ডাইমেনশনাল ড্রয়িং মুখস্থ করে রাখি। যেমন আমি যখন আপনাকে মনে রাখতে চাইবো, সারা জীবন মনে রাখবো, ভুলে যেতে চাইবো, তাৎক্ষণিক ভুলে যাব। এই রকম আমার মানসিক অবস্থান। আর আমি মনে করি যে শিল্প হচ্ছে বাঙালির প্রাণ। যেমন বঙ্গবন্ধুর কেন ভাস্কর্য করছি, এত বড় বিশাল, কারণ বঙ্গবন্ধু বিশাল, তো এত বিশাল আমরা তাকে অনুভব করতে পারি না, কারণ আমাদের সংকীর্ণতার কারণে। কারণ পৃথিবীর কোনো দ্বিতীয় নেতা নাই যিনি ক্ষমতায় না যে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। 7ই মার্চের ভাষণে বলে দিচ্ছেন বেতন দিয়ে দাও, কেউ যাবেন না, তাই হচ্ছে। পাকিস্তানি তাই মানতে হচ্ছে। অথচ একটা বাড়ি পড়ে গেলে লাগে 2 বছর ঠিক করতে, একটা দেশের জন্য আপনি তার 10টা বছর সময় দিলেন না, মেরে ফেললেন ষড়যন্ত্র করে। যাই হোক, তিনি বেঁচে থাকবেন কালে কালে। রাশা তো সবসময় ভীষণ প্রতিবাদী, আন্দোলনে মিছিলে তাকে সবসময় শুরুতে দেখা যায়। আরেকটা ঘটনা না বললেই নয় আসলে, এরশাদের শাসনামলে যখন কালচারাল কমিশন একটা আইন করলো যে 60টি শিল্পকর্ম না থাকলে শিল্পকলায় কোনো প্রদর্শনী করা যাবে না, আপনি 4টা ভাস্কর্য পুড়িয়ে দিলেন সেই আইন বাতিলের জন্য, এবং আপনি সফল হলেন। সেই ঘটনাটা শুনি। আচ্ছা, সেটা হলো যে আমি তখন ভাস্কর্য করি, শিল্পকলারে বললাম, তখন মঞ্জুরে মওলা ডিজি, উনি এডিশনাল সেক্রেটারি, আর নুরুল মোমেন খান। তখন শিক্ষামন্ত্রীর কাছে গেলাম যে 60টা শিল্পকর্ম থাকে, না হলে কি এক্সিবিশন করা যাবে না? অযৌক্তিক, বিশিষ্ট কয়েকটা হতে পারে, বিশিষ্ট কয়েকটা কাজ দিয়ে আপনি 60টা বেঁধে দিচ্ছেন কেন? এটার কমিটি করছে সৈয়দ আলী হাসান আর ডক্টর ইনামুল হক। আমি যেই করুক এটা চেঞ্জ করতে হবে। লাগলো এক পর্যায়ে আমার সাথে খুব সেই। পরে আমি শিল্পকলার সামনে যে আমার 10 ফিট একটি জ্বলন্ত জলোচ্ছ্বাস ভাস্কর্য আগুন লাগাই দিলাম, 10 ফিটের। মায়া লাগলো না? মায়া তো সবচেয়ে বড় কথা হলো ভাস্কর্যের জন্য আমি জীবন দিতে পারি। হ্যাঁ, নিজের গায়ে আগুন লাগে, নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে গেছিলাম। এরশাদের এই সচিব ছিলেন, ওনার নাম কি, নুরুল মোমেন খান। উনি আমাকে বলে যে এই তুমি এইসব করো, উল্টাপাল্টা খাও, একবার ঠিক করে দেবো। আমি কি ব্যাপার, আপনি কি পুলিশ থেকে আইছেন নাকি? দমকান কেন মানুষের? আমি আপনার অধস্তন কর্মচারী নাকি? আপনার সরকারি একটা কর্মচারী, ওইভাবে হিসাব করে কথা কন, হিসাব করবেন। আমরা দেশের মাথা, আমি ভাস্কর্য এশিয়ান গোল্ড মেডেল পাইছি, আপনি আমার তুমি করে কনকে, আপনি করে বলেন। তখন নুরুল মোমেন খান
তখন সচিব, মানে ভাই ভাই, ওরা আগুন লাগাই দিলাম, ধরে নিয়ে গেল না কর্নেল তাজ, এর সাথে বাঘের লেজ দিয়ে কানচুল কান সাইজ করে দেবেন। কি সাইজ করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন না ছেড়ে দেন, বসিয়ে রেখেছেন কেন? ভয় পান না? আমি কি ভয় পাবো? মাইরা ফেলবেন বলছেন, তারপরে কি ভয়? এখনও তো তাই বলি, এখনও আন্দোলন সংগ্রামে তাই বলি। এই নির্মূল কমিটির আন্দোলন, গণজাগরণের আন্দোলন, কোবায় মানুষটা কাইটে ফেলাইতেছে চাপাতি দিয়ে, দেখলেন না আপনি? গণজাগরণে মিছিলে কয়জন ছিল তখন যখন এত আক্রমণ হয়? রাশা কিন্তু ঠিকই ছিল, এখনও থাকতে চাই। মুক্তিযুদ্ধ, রাশার স্লোগান তো খুব বিখ্যাত। হ্যাঁ, আমি এখনো মনে করি যে একজন শিল্পী, তিনি শিল্পী যিনি সাহসের সাথে সঠিক কথাটা উচ্চারণ করতে পারেন। শিল্পী হলো উদার, সাহসী, তিনি প্রতিবাদ করেন। শিল্প মানেই সত্য। হ্যাঁ, ধন্যবাদ। দারুণ বললেন। এই যে ভাস্কর্যের কথা বললাম এতক্ষণ, তার বাইরেও আপনি চিত্রকর্মও করেন, ছবি আঁকেন আপনি, আপনার অনেকগুলো প্রদর্শনীয় হয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছেন, প্রশংসিত হয়েছেন। ছবি আঁকা নিয়ে শুনি, সেই জায়গায় আপনি কোন জায়গাটিকে আসলে বিষয়বস্তু হিসেবে রাখতে পছন্দ করেন? যেমন এই যে গাছ কেটে ফেলছেন আপনি, তাই না? গাছ নাই, গরম হচ্ছে, এই উষ্ণায়নের কারণ কি? আমরা বৃক্ষ রাখি নেই। ওই যে বৃক্ষ নিয়ে আমি ছবি আঁকছি, এখন আবার গাছ লাগাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি তারই একটি ছবি। হ্যাঁ, বৃক্ষ নিয়ে আপনি ছবি আঁকছেন কেন? বৃক্ষ তো আমাকে বাঁচিয়ে রাখে, আমার প্রাণ দেয়, অক্সিজেন দেয়, আপনি কেটে ফেলছেন। আমরা বৃক্ষ আলাদা কিছু না। না, আমি তো আমার বন্ধু তো সুকান্তর কবিতা আছে না, যতই তুমি আঘাত করো কিন্তু আমি তোমাকে ফল দেই, ফুল দেই, তোমাকেই তো আমি ছায়া দেই, অক্সিজেন দিই। এই অনুভূতিটাই আমাদের নাই, বাড়িঘর বানিয়ে ফেলছি গাছ টাছ কেটে। সেদিন দেখলাম কোনো এক প্রকৌশলী বলছেন যে 2000 গাছ কাটতে হবে, রাস্তায় নাকি গাছের ছায়া পড়লে রাস্তা নষ্ট হয়ে যায়। তো এটা তো ধরে জেলে পাঠানো উচিত, যে তুই বোকা, তুই অপদার্থ, ওই গাছ থাকলে রাস্তায় ছায়া পড়লে রাস্তা নষ্ট হয়। গাছ হচ্ছে প্রাণ, আপনার প্রাণ ঠিক থাকতে হলে গাছ রাখতে হবে, তাই গাছের ছবি আঁকছি। এখন আমি একটা কাজ করতে চাই, হিরোশিমা ভাস্কর্য বিশ্বব্যাপী। এখন দেখেন 3য় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে, অ্যাটম বোম হবে, বোমার বিরুদ্ধে কোনো শিল্পকর্ম নাই, ভাস্কর্য নাই। আমি একটি বোমার বিরুদ্ধে, অ্যাটম, পারমাণবিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করো, বৃক্ষরোপণ বৃদ্ধি করো, এই রকম একটি ভাস্কর্য করতে চাই বাংলাদেশে, বিশাল একটা ভাস্কর্য। এই হিরোশিমার এই ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে, এবং শিল্পীদেরই দাঁড়াতে হবে কিন্তু, এ কথা আপনাকে মনে রাখতে হবে। পৃথিবীর সংকটে শিল্প সামনের দিকে এগিয়ে নিতে স্বপ্ন দেখায়, সংকট উত্তরণে সাহস যোগায়। 71 মুক্তিযুদ্ধে আপনি বলেন, আমরা বিদ্রোহী কবি নজরুলকে আমরা এত পছন্দ করি কেন? ও হলো আমার সাহসের কবি, আমাকে জানিয়ে দেয়। সে বলে আমি কি কি আমি বিদ্রোহী রণক্লান্ত, সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান, ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহী রণ, যতদিন বিদ্রোহ থাকবে ততদিন সমাজে অন্যায় বিরুদ্ধে সৎ মানুষটা ঐক্যবদ্ধ থাকবে। এবং বাংলাদেশে তো জরুরি হয়ে গেছে চারিদিকে দুর্নীতি, এর থেকে তো দাঁড়াইতে হবে। এই দেশ তো আমাদের, এখনও তো বাংলাদেশ থেকে চলে যেতে পারি যে কোনো সময়, সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে। আমি বললে যে কোনো দেশ আমাকে নেবে, বাংলাদেশ থেকে 1000 গুণ ভালো থাকবো, তাও বাংলাদেশে থাকি কেন? আমার দেশ, আমাদের দেশ, পৃথিবীর একমাত্র ষড়ঋতু দেশ, স্বর্গের দেশ বাংলাদেশ। বলেন, বাংলা ভাষা এত মধুর ভাষা। আপনি লিখছেন লক্ষ্মী ইংরেজিতে, লক্ষ্মী কত সুন্দর, আপনি লিখছেন ইংরেজিতে লক্ষ্মী। উপনিবেশিক মনস্তত্ত্ব কাজ করছে, ইংরেজি বলতে পারলে আপনি শিক্ষিত ভাবছেন। উপনিবেশিক মনস্তত্ত্ব, এইসব জিনিসগুলি রাষ্ট্র ব্যবস্থায় আছে, প্রশাসনে আছে। সরকারি কর্মকর্তারা অনেকে ভাবছেন তারা বিশাল ক্ষমতাবান, অথচ সে সরকারের কর্মচারী, কোনো ক্ষমতাবান না। আপনি বলেন আমি কি যে একজনকে স্যার বলছে, কাকে স্যার বলছি? যে সরকারি, সে তো আমাকে স্যার বলবে, সে তো আমাকে, আমি তো নাগরিক, আমার ভোটে না আপনি আইছেন মাননীয়, আপনি তো আমাদের মাননীয় বলেন, আপনাকে আমি মাননীয় বলছি। আমি যে এসপি সাহেব, ডিসি সাহেব, সচিব সাহেবরে স্যার স্যার বলছি, তারাই তো আমাদের বলা উচিত, নাগরিককে স্যার বলবেন, সম্মানীয় নাগরিক। লক্ষ্মীর কথা বলছিলেন, আপনার ঘরে জীবন সঙ্গিনী যেমন লক্ষ্মী, 3 লক্ষ্মী আবার এসেছে, আপনার 3 কন্যা রয়েছে, বা তাদের ছবি দেখতে পাচ্ছি, পুরো পরিবার। জি 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 জি, দারুণ। তারা কি করছেন এখন? ওই যে বড়টা বিয়ে হয়েছে, মেজোটা এই যে এই সাইডে,
লাকি, তারপরে দ্রোহী, তারপরে বন্যী। চমৎকার। হ্যাঁ, রাশা তাহলে পারিবারিক মানুষ, পরিবারকে সময় দেওয়া হয়। জি। বাহ, পরিবারের সাপোর্ট আছে আপনার। এই যে দিন রাত নিশ্চয়ই কাজ করেন, মাঝে মাঝে ভুলে যান বাসায় ফিরতে, খেতে, বাজার করতে, এগুলো নিয়ে কোনো সমস্যা না হয় না? না না। বাহ, তাহলে রাশা ভাগ্যবান মানুষই বলতে হবে, বাবা মার সমর্থন পেয়েছেন, এখন পরিবারও সমর্থন করছে। হ্যাঁ, আমি ভাগ্যবান থেকে বলি যে অর্জন করতে হয়। অর্জন করা অনেক বড় জরুরি একটি কাজ। আমরা যেন অর্জন করি না, তা বটে। শুধু খরচ করতে ব্যস্ত, কিন্তু আপনাকে অর্জন করতে হবে। তা বটে। জি। আর আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা কখন আসলে? এটা আমার খুব সংগ্রামের সময়, আমার সারাটা জীবনই সংগ্রামের সময়। এটা ঝাঁকড়া চুল, হ্যাঁ, এটা এখনো হলো আছে সেটার কিছুটা আভাস, আপনার তখন আরো অনেক বেশি ছিল। এটা হলো 90 দশকের দিকে, আচ্ছা, 90-এর দিকে, 1990-91। আরেকটা ছবি, বাহ, এখানে ওই যে চুল সাদা হয়ে গেছিল, এগুলো বিভিন্ন কালা হচ্ছে। সময়ের আশা, তাই তো? হ্যাঁ, বিভিন্ন সময়ের আশা। বা সময়টা যদি আমরা একটু বলি, আপনার মনে পড়ছে কি? ওই যে 2007, সব দাড়ি দেখেন সাদা, মোজ সাদা। এখন আমার চেহারা কি সাদা? না, হ্যাঁ, এটা যোগব্যায়াম থেকে। যোগব্যায়ামে আমি আসতে যাচ্ছিলাম, আসলে আমি শুরুতেই বলেছি যোগব্যায়ামের কথা, এবং এই সব কিছুর পাশাপাশি খুব সিরিয়াসলি আপনি যোগব্যায়ামটা করছেন গত 40 বছর ধরে, ঠিক? আমি হ্যাঁ, 40 বছর ধরে যোগব্যায়াম, মানে যোগব্যায়ামের প্রতি ভালোবাসা কিভাবে শুরু হলো? আমি ছোটকাল থেকে একটা জিনিস বুঝছি যে আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ আমার এই দেহ। একে সুস্থ রাখতে হবে, এবং সুস্থ রাখার একমাত্র পথ হলো ব্যায়াম। ব্যায়ামের বাইরে কিছু নেই, তাই আমি তখন থেকেই ব্যায়াম করি। যোগব্যায়ামের আপনার কোনো শিক্ষা গুরু আছে কিনা, বা আপনি কোথা আমার থেকে জীবনে শিখেছেন? কোনো কিছুর কোনো গুরু নাই, আমার একটাই গুরু, গ্রন্থ আমার গুরু। আমি যা জীবনে শিখেছি গ্রন্থের কাছ থেকে শিখেছি, এখনও শিখি, গ্রন্থের কাছ থেকে শিখি। যোগব্যায়ামও গ্রন্থের কাছ থেকে শিখেছি। এবং যোগব্যায়াম হলো বদ্বীপ অঞ্চলের মানুষের নিজস্ব স্বাস্থ্যবিজ্ঞান। এটা আমাদের মাটির নিজস্ব জিনিস, আর কোথাও না। বাহ, কোথাও শেখান এখন যোগব্যায়াম? শেখাবো, আবার চেষ্টা করছি। মধ্যে শেখাতাম, এরপরে বন্ধ হয়ে গেল, আবার শেখাবো। আমি দেখছি তো আমাদের আশেপাশের লোকটা অধিকাংশই অসুস্থ, এবং সুস্থতা যে কত আপনি আদর্শ লিপিতে বলা আছে না, স্বাস্থ্যই সকল সুখের মূল। এটা আপনি বুঝবেন কখন? যখন আপনি সুস্থ থাকবেন। অসুস্থ লোক সুস্থতাকে মূল্যায়ন দেয় কখন? যখন সে অসুস্থ হয়। এইসব জায়গাগুলো আমাদের জন্য খুবই জরুরি। প্রত্যেকটা পরিবারে আপনি কোনো ব্যায়াম করেন না, প্রত্যেকটা ফ্যামিলিতে পিটি চালু করেন। স্কুলে পিটি করছেন না, এই পিটিটা চালু করেন। প্রত্যেক দিন সকালে 15 মিনিট পিটি করেন, বাসার মেম্বাররা পিটি করবে। আবার রাত্রে খাওয়ার আগে 15 মিনিট পিটি করে খান, ভালো খাবারটাও সুস্বাদু হবে, আবার ঘুমটাও ভালো হবে। অধিকাংশ লোকের মুখে তো স্বাদ নাই, ওষুধ খেতে খেতে স্বাদ নাই। আর দেখেন আপনি সব ফ্যামিলিতেই ওষুধ আছে, একটা করে ট্যাবলেট কম লাগবে যদি আপনি ব্যায়ামটা করেন। এমন একটা ব্যবসা, 1 টাকা ইনভেস্ট করলে 99 টাকা লাভ, এটা কেউ করছেন না। 1 ঘন্টা ব্যায়াম করবেন, 23 ঘন্টা ভালো থাকবেন। এই কাজটাই কেউ করছেন না, অর্থাৎ আপনি মানুষ হিসেবে নিজেকে ফিট রাখতে চাচ্ছেন না। এই জায়গাগুলি খুবই জরুরি। আমি সবাইকে বলি প্রতিদিন আহার করেন, প্রতিদিন ব্যায়াম করুন। না, আপনি কিন্তু একটা অনুপ্রেরণা, যে আজকে 65 পার হয়ে 66 বছরে পা রাখলেন আপনি, কিন্তু কি স্ট্রং এবং ফিট রয়েছেন। আপনি নিশ্চয়ই ওষুধ খান না? আমি খেলে ওই যে হার্বাল খাই, চাবনপ্রাশ খাই, ধূমপান করি তো ওই চাবনপ্রাশটা খাই, এইসব হার্বালটা কিছু খাই, আর কিছু খাই না। আর খাবার থেকে ওষুধ নেবেন। এখন তো আধুনিক বিশ্বে বলা হচ্ছে আপনার যত অসুখই আছে খাবারের মধ্যে সেই ওষুধ আছে, ওইভাবে খাবারটা সংগ্রহ করবেন। রাশা তো লেখালেখিও করেন, একটি বই আমার হাতে রয়েছে, রূপকল্পের অন্তররূপ। কি নিয়ে লিখতে ভালো লাগে আসলে, কি নিয়ে আপনি লেখেন? আমি কিন্তু লেখালেখির ক্ষেত্রে আমি অনেক কিছু নিয়ে লিখি। কবিতা লিখি? হ্যাঁ, কবিতা লিখি আমি। তবে আমি লিখতে পছন্দ করি, ভালো লেখার প্রতি আমার দুর্বলতা আছে। আমি বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা পাঠ করতে চাই, যদি আপনি বলেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তো বইটা দেন। আপনার ভাস্কর্যে, আপনার চিত্রকলায়, কবিতায়, সব জায়গাতেই সমাজ, তারপরে থাকে, প্রকৃতি, সবকিছু প্রাণ পায়। অনিবার্য। সমাজ তো আমার প্রাণ। মহান নেতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে। কত শত যুগ ধরে নিপীড়িত নির্যাতিতের বিন্দু বিন্দু ক্ষোভ, ক্রোধ আর আত্মদানের পবিত্র রক্ত সঞ্চিত রেখেছে বাংলার পাললিক ভূমি। ষড়ঋতুর এই দেশে অগণিত যুদ্ধ হয়েছে, ছোট বড় মাঝারি আকাশের মতো। প্রতিবার চাঁদ ওঠে, তারা ফোটে, ক্ষণকাল পরে অযোগ্য অথবা ষড়যন্ত্রের জালে নেমে আসে বিদঘুটে অমানিসা। তারপরেও কোনো এক একলব্য অস্তিত্বের তাড়নায় জ্বলন্ত মশাল হাতে দাঁড়িয়ে যায় সাত রাস্তার পাঁজরের ওপরে। ভাসানে খরায় জর্জরিত অদম্য বঙ্গাল প্রতিরোধে প্রতিশোধে সাহসের বর্ষা হাতে কাতারে কাতারে দাঁড়িয়ে যায় নির্দেশের অপেক্ষায়। এইবার শেষবার দ্বীপ্রহরে জনতার ঘূর্ণিঝড় নেমে আসে রাজপথে, বিশাল সবুজ প্রান্তরে শাসকের নাকের ডগায়। অবশেষে সাহসের শ্রেষ্ঠ সন্তান এসে জাগ্রত জনতার গৌরব ধারণ করে উত্তাল সমুদ্রের গর্জনের মতন হুঙ্কার ছুড়ে দিলেন ক্ষমতার দিকে। 10 দিক প্রকম্পিত সেই অমোঘ উচ্চারণ মুহূর্তে আগুনের লকলকে শিখা হয়ে ছড়িয়ে গেল বাংলার পথে প্রান্তরে। শত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলার আকাশে এখনো খোঁয়ের মতন তারা ফোটে, চাঁদ ওঠে গভীর গভীরতম নীলে। হে মহান, আপনার প্রজ্বলিত আলোয় পথ খুঁজে নেয় সম্ভাবনার সন্তান, আর আপনি কাল থেকে কালে প্রজন্মের হাত ধরে বিনম্র সাহসের সাথে নিয়ে যেতে যেতে বলে যাচ্ছেন তারে, হে প্রিয় সন্তান, অস্তিত্বের শেকড়ে করো আলোর সন্ধান। অস্তিত্বের শেকড়ই আলোর সন্ধান করতে হবে আমাদের। দারুণ দারুণ লেখার, আপনি কি চমৎকার পড়লেন, এটা তো আপনার আরো একটা গুণ। হ্যাঁ, আমি আবৃত্তি করি। দারুণ। এবং আমি মনে করি যে বাক হচ্ছে সবচেয়ে দ্রুত যোগাযোগের মাধ্যম, কথা। তার জন্য আমি আবৃত্তি পছন্দ করি এবং লিখিও, তবে ভালো লিখতে পারি না। চমৎকার। আরো এরকম অনেক শাখায় আপনার বিচরণ রয়েছে। আপনি ভাস্কর, আপনি ছবি আঁকেন, আপনি লিখেন, আপনি পড়েন, আপনি যোগ ব্যায়াম করেন, অভিনয় করেন। সেই জায়গাটাতে আসতে যাচ্ছিলাম। অভিনয় যে করেন তার একটা ফুটেজ বরং আমরা দেখে আসি কথা বলার থেকে। আচ্ছা আচ্ছা। এই যে, আরে ও বাবা, এইদিকে আসো, কান্দো কেন? বাপ কই, মাই কই? এইটা নিবা, এইটা নিবা? কি দিকদারির মধ্যে যে পড়লাম। আরে মহরমের দিন আল্লাহ তোমার কাছে পাঠাইছে, আর তুমি কেউ দিকদারি। অহনর বাপ মায়ের যে কই পাই। আরে রে হেদায়, তোমার তো এই দুনিয়ায় কেউ নাই, আল্লাহ রহমত পাঠাইছে, বুঝো। বাহ, আমরা দেখছিলাম বাংলাদেশে আরেক গুণী মানুষ নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, তার পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি আলফার একটি ছোট্ট অংশ। দারুণ, চমৎকার। অভিনয় করতে নিশ্চয়ই ভালোবাসেন, ভালোবেসে নিশ্চয়ই করেন। অভিনয় তো হলো কি যে অনেক বড় ক্যানভাস, যেমন ভাস্কর্যে আপনি একটা দৃশ্য করতে অনেক কিছু লাগে, কাঠ লাগে, গাছ লাগে, কিন্তু অভিনয় তো অনেক বড় ক্যানভাস, অনেক কিছু দেখাইতে পারেন। এর জন্য আজকে বলা হয় পৃথিবীর সবচেয়ে আধুনিক শিল্প মাধ্যম হচ্ছে চলচ্চিত্র, মিডিয়া সবচেয়ে আধুনিক। বাহ, ভাস্কর আসার স্বপ্ন কি? যদি আজকে জন্মদিনে দাঁড়িয়ে যদি বলি যে আর কি কি করতে চান জীবনে? ওই যে বললাম আপনাকে, হিরোশিমা ভাস্কর্যটি করতে চাই, পারমাণবিক রাসায়নিক অস্ত্র বিরোধী একটি আন্দোলন করতে চাই। আর যদি সম্ভব হয় তবে পৃথিবীতে গণতন্ত্রের হুমকি, গণতন্ত্রের প্রতিবন্ধকতা হচ্ছে বিশ্বে ভেটো পাওয়ার। এই যে 5টা পরাশক্তি যে ভেটো পাওয়ার, সকল লোক বললো এটা হবে, একজন বললো যেটা হবে না। ভেটো পাওয়ার এটা সবচেয়ে অগণতান্ত্রিক একটি ব্যবস্থা, ভেটো পাওয়ার। একে বাতিলের জন্য বিশ্বব্যাপী আন্দোলন হওয়া উচিত, নয়তো পৃথিবীতে এই 5টা পরাশক্তির হাত থেকে পৃথিবীতে মুক্ত করা যাবে না। বাহ, রাষ্ট্র সমাজকে নিয়ে ভাবেন, দেশ মাকে নিয়ে ভাবেন, পৃথিবী মা, ধরিত্রী মাকে নিয়েও ভাবেন। দারুণ, ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়ে আজকে। আপনার সামনে কেক রয়েছে, কারণ আজকে জন্মদিন, এবং কেক না কাটলে মনে হয় যে জন্মদিনের উদযাপনটা একটু অসম্পূর্ণ থেকে গেল আমাদের জন্য। অন্তত আমরা কেকটা কেটে ফেলি, চলুন প্লিজ।
জি শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শুভ জন্মদিন বসুন please। জি অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। আপনি এরকমই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বপ্ন দেখতে থাকবেন, শিল্পের সঙ্গে থাকবেন, সেটি আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। আপনার জন্য একটি বই রয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে, সেটি আপনারা তুলে দিতে চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। আশা করছি আমাদের আয়োজনে আপনাদের ভালো লেগেছে। একজন চমৎকার মানুষের সঙ্গে অনেক গল্প হলো, শিল্প, সংস্কৃতি, দেশ, সমাজ সবকিছু নিয়ে। আবার দেখা হবে তারকা কথনের নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।